হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। তো তোমাদের বেশ কয়েকদিন ধরে ক্লাস অফ ছিল, কারণ একটু মেন মানে কি বলবো, একটু শরীরটা ঠিক ছিল না, তাই জন্য ক্লাসগুলো তোমাদের অফ ছিল। ঠিক আছে, তো আজ থেকে তোমাদের ক্লাসগুলো পুরোপুরি শুরু হবে। তোমরা যারা ভেবেছিলে যে আর ক্লাস হবে না, সেরকমটা কিন্তু নয়। তোমাদের কিন্তু আবার কিন্তু তোমাদের শুরু হচ্ছে ক্লাস, এবং এই ক্লাস কিন্তু তোমাদের কন্টিনিউ চলবে। এএনএম জিএনএমের যারা এক্সাম দিচ্ছ, যারা এএনএম এবং জিএনএমের এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ, তাদের জন্য কিন্তু এই যে সিরিজটা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আমি যেটা ফার্স্ট ধরেছি সেটা হচ্ছে ক্লাস 9 থেকে তোমাদের শুরু করেছি। ক্লাস 9 চ্যাপ্টার ওয়াইজ তোমাদের পাঠ্য বই একদম রিভিশন করিয়ে দিচ্ছি, যেখান থেকে তোমাদের লাইন ধরে ধরে দেখিয়ে দেবো যে কোন জায়গা থেকে তোমাদের প্রশ্ন তুলে থাকে। তোমাদের যদি বিশ্বাস না হয়ে থাকে তাহলে PYQ প্রশ্ন তোমরা দেখে নেবে, পুরোপুরি তোমাদের কিন্তু পাঠ্য বই থেকে প্রশ্ন তুলে দেওয়া হয়ে থাকে। তাই যদি এক্সামটিকে মানে ভালো র্যাঙ্ক করতে চাও, তাহলে কিন্তু এই ক্লাসগুলো দেখতেই হবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, এবং নিজের বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দাও, যাতে তারাও এই মূল্যবান ক্লাসগুলো তারা পেতে পারে এবং তাদের রিভিশনটা কিন্তু ভালোভাবে করতে পারে। দেখো, আগেই আমরা ফার্স্ট চ্যাপ্টার কমপ্লিট করে ফেলেছি। আজ আমরা চ্যাপ্টার নাম্বার 2 আমরা শুরু করছি, যেটা হচ্ছে জীবন গঠনের স্তর। ঠিক আছে, এই জীবন গঠনের স্তর, এখান থেকে আমরা লাইন বাই লাইন ধরে ধরে আলোচনা করব। যেখান থেকে প্রশ্ন হয় সেই জায়গাগুলো দাগ দিয়ে দেব। তোমাদের কাছে যদি বই থেকে থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই সেগুলো দাগ দিয়ে নেবে, এবং দেখবে তোমাদের কিন্তু উপকার হবে, এবং সেই জায়গাগুলো তোমাদের কিন্তু খুব বারবার তোমরা যদি খাতাতে এরকম ডট করে পয়েন্ট করে নাও, তাহলে কিন্তু রিভিশন করতে পরে সুবিধা হবে, যাতে তোমরা সেই ডট লাইনগুলো দেখেই তোমরা কিন্তু রিভিশন পুরোটাই করে নিতে পারবে। ওকে, ফার্স্ট দেখো, জৈব অণু এবং তাদের বৈশিষ্ট্য। তো জীবনের গুরুত্বপূর্ণ যৌগ সম্পর্কে একটা প্রাথমিক ধারণা আমরা যেটা পাই সেটা হচ্ছে, দেখো, প্রত্যেক জীবদেহ এক বা একাধিক কোষ নিয়ে গঠিত। তাহলে প্রত্যেকটাই জীবদেহ এক বা একের বেশি কোষ নিয়ে গঠিত। প্রত্যেক সজীব কোষ প্রোটোপ্লাজম নামক এক প্রকার অর্ধতরল জেলির মতো সজীব পদার্থ দিয়ে গঠিত। এই লাইনটা খুব ইম্পর্ট্যান্ট রয়েছে, এটা কিন্তু তোমাদেরকে কি করতে হবে, এটা কিন্তু তোমাদেরকে দাগ দিয়ে দিতে হবে, যে প্রত্যেকটা সজীব কোষ প্রোটোপ্লাজম নামক এক প্রকার অর্ধ তরল জেলির মতো সজীব কোষ নিয়ে গঠিত। ওকে, একটু দাঁড়াও, তোমাদের ডোন্ট ডিস্টার্ব মোডটা একটু অন করে দিই, সরি। হ্যাঁ, দেখো, তাহলে প্রত্যেক সজীব কোষ প্রোটোপ্লাজম নামক এক প্রকার অর্ধতরল জেলির মতো সজীব পদার্থ নিয়ে গঠিত। দেখো, জীবনের সমস্ত রকম সজীব ক্রিয়াগুলি প্রোটোপ্লাজমের মধ্যে ঘটে, ফলে প্রোটোপ্লাজম ব্যতীত জীবনের কোনো অস্তিত্ব থাকতে পারে না। তাহলে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, ফসফরাস ইত্যাদি মৌলের সংযোগে গঠিত হয় কি প্রোটোপ্লাজম। তাহলে কি কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, ফসফরাস ইত্যাদি মৌলের যদি সংযোগ ঘটে, তাহলে কিন্তু সেখান থেকে উৎপন্ন হয় কি না প্রোটোপ্লাজম। জীবদেহ নানা রকমের অজীব এবং জৈব বস্তুর সমন্বয়ে গঠিত। তাহলে জীবদেহ নানা রকমের অজৈব এবং জৈব বস্তুর সমন্বয়ে গঠিত। দেখো, যেখানে আমরা প্রথমেই যেটা জানবো সেটা হচ্ছে কি অজৈব উপাদান। এই যে অজৈব উপাদানের মধ্যে আমাদের কি কি রয়েছে তা জানবো, তারপরে আমরা জানবো কি সজীব জৈব উপাদান। ওকে, জীবদেহের জীবন গঠনে জল, অ্যাসিড, ক্ষার, লবণ, গ্যাস প্রভৃতি অজৈব পদার্থগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাহলে জীবদেহের জীবন গঠনের ক্ষেত্রে যদি আমাদের অজৈব উপাদানের বলা হয়, সেগুলো হবে কি না জল, অ্যাসিড, ক্ষার, লবণ, গ্যাস প্রভৃতি অজৈব পদার্থ। ঠিক আছে, প্রত্যেকটা সম্পর্কে আমরা জানব, জল, অ্যাসিড, ক্ষার, লবণ এবং গ্যাস প্রত্যেকটা সম্পর্কে ডিটেলস আমরা জানব। দেখো, প্রথমে যেটা জানবো সেটা হচ্ছে জল বা ওয়াটার। তো জীবন তথা প্রাণের একটা অপরিহার্য উপাদান হলো জল, এটা আমরা জানি যে জল ছাড়া কোনো জীব বাঁচাতে পারে না। জীবদেহের ওজনের দেখো, এটা একটা ইম্পর্ট্যান্ট লাইন, জীবদেহের ওজনের প্রায় 60 থেকে
80% জল। জল প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জীবদের বিপাক তথা পুষ্টি নানাভাবে সহায়তা করে থাকে। তো দ্রবক রূপে কোষের অনেক অজৈব এবং জৈব পদার্থকে দ্রবীভূত অবস্থায় রাখতে পারে। স্থলজ উদ্ভিদরা প্রধানত মৃত্তিকাস্থিত মূলরোম দিয়ে, জলজ উদ্ভিদরা তাদের নিমজ্জিত সমস্ত অঙ্গ দিয়ে জল শোষণ করে থাকে। অপরদিকে প্রাণীরা সরাসরি জল পান অথবা খাদ্যের মাধ্যমে জল গ্রহণ করে থাকে। ওকে, নেক্সট দেখো জীবদেহে জলের ভূমিকা। জীবদেহে জলের ভূমিকা নেক্সট দেখো জীবদেহে জলের ভূমিকা। এখান থেকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে, দেখো সেটা কি না, জীবদেহে জলের ভূমিকা। জল হচ্ছে উদ্ভিদ এবং প্রাণীকোষের প্রোটোপ্লাজমে সজীবতা বজায় রাখে এবং উদ্ভিদের পাতায় উৎপন্ন খাদ্য জলের সাহায্যে কোষ থেকে কোষান্তরে প্রেরণ করে থাকে। এছাড়া আর কি কাজ না, জল উদ্ভিদের সালোকসংশ্লেষ প্রক্রিয়া একটা অপ্রয়োজনীয় উপাদান। বীজের অঙ্কুরোদ্গমেও জল খুব সহায়তা করে থাকে। খনিজ লবণ, হরমোন, তারপরে বিভিন্ন জৈব এবং অজৈব পদার্থ জলীয় মাধ্যমে জীবদেহে পরিবাহিত হয়। তো প্রাণীদেহে খাদ্যবস্তু আর্দ্র বিশ্লেষণের মাধ্যমে পাচিত হয়ে পুষ্টিতে সহায়তা করে থাকে। এগুলো প্রত্যেকেই আমরা জানি। জল প্রাণীদেহে রক্ত এবং লসিকাকে তরল রেখে খাদ্যের সারাংশ, O2 এবং উৎসেচক, হরমোন, খনিজ লবণ ইত্যাদিকে কোষে কোষে সংবাহিত করে এবং ঘামকারে বা মূত্রাকারে প্রাণীদেহ থেকে বিপাক পদার্থগুলি দেহ দ্রবীভূত করে থাকে। ওকে, তাহলে এখানে আমরা যেটা জানবো সেটা হচ্ছে মানুষ সাধারণত দৈনিক মানে কত জলের প্রয়োজন হয়ে থাকে। এখানে 3000 ml কিন্তু জলের প্রয়োজন হয়ে থাকে, কারণ দৈনিক মূত্রের মাধ্যমে আমাদের কত 1500 ml কিন্তু জল বাইরে বেরিয়ে যায়, এবং ঘামের সঙ্গে যদি আমরা দেখি সেখানে কিন্তু 800 থেকে 1000 ml কিন্তু জল বেরিয়ে দেয়, এবং নিঃশ্বাসের সঙ্গে যদি আমরা দেখি সেটা হচ্ছে 300 ml, এবং মলের সঙ্গে যদি দেখি সেটা হচ্ছে 200 ml। ওকে, দেখো নেক্সট যেটা আমরা জানবো সেটা হচ্ছে গিয়ে অ্যাসিড। তাহলে জল সম্পর্কে আমরা পুরোটাই প্রায় পেয়ে গেলাম। তাহলে আমাদের জীবদেহের ওজনের কত 60 থেকে 80% কিন্তু জল রয়েছে। ওকে, তো জলের কাজ আমরা জেনে নিলাম যে জল উদ্ভিদের সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে, বীজের অঙ্কুরোদ্গম ঘটাতে সাহায্য করে, এবং কি না খনিজ লবণ, হরমোন, বিভিন্ন অজৈব এবং জৈব পদার্থ জলীয় মাধ্যমে সমগ্র জীবদেহে পরিবাহিত করে থাকে। এছাড়া কি করে না, এছাড়া তোমাদের কি না প্রাণীদের খাদ্যবস্তুর আর্দ্র বিশ্লেষণের মাধ্যমে পাচিত হয়ে পুষ্টিতে সহায়তা করে। তাহলে আরেকটা যেটা জিনিস জানলাম সেটা কি না, সেটা হচ্ছে আমাদের না 3000 ml কিন্তু জল আমাদের প্রয়োজন হয়ে থাকে। 3000 ml জল প্রয়োজন হয়ে থাকে, কারণ দৈনিক মূত্রের মাধ্যমে আমাদের কত না 1500 ml বেরোয়, এবং ঘামের মাধ্যমে আমরা যদি দেখি তাহলে 800 থেকে 1000 বেরোয়, এবং নিঃশ্বাসের সঙ্গে যদি আমরা দেখি 300 ml, এবং মলের সঙ্গে যদি আমরা দেখি তাহলে 200 ml। ওকে, আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। নেক্সট দেখো অ্যাসিড। অ্যাসিড কি না, অ্যাসিড আমাদের একটু জেনে নিতে হবে যে এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু সম্বন্ধিত যৌগ যা জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে ধনাত্মক আধান রূপে কেবলমাত্র হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে, এবং যার হাইড্রোজেন পরমাণু সম্পূর্ণ বা আংশিকভাবে ধাতু এবং অধাতুর মতো আচরণকারী যৌগ মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে বিক্রিয়াজাত পদার্থ রূপে লবণ প্রস্তুত করে, তাকে আমরা বলে দেখি অ্যাসিড। অ্যাসিডের বৈশিষ্ট্য আমরা যদি দেখি, সংজ্ঞা মনে রাখার দরকার নেই, তাহলে এই বৈশিষ্ট্য কিন্তু তোমাদের মনে রাখতে হবে, কারণ এটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসে। অ্যাসিড ভিনেগারের মতো অম্ল স্বাদযুক্ত হয়ে থাকে। এইটা খুব ইম্পর্ট্যান্ট যে নীল রঙের লিটমাসকে লাল রঙে পরিণত করে থাকে। অ্যাসিড ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে লবণ এবং জল উৎপন্ন করে থাকে। এখানে তোমরা বিক্রিয়ার মাধ্যমে সেটা দেখতে পাচ্ছ। ওকে, এই বিক্রিয়া তোমাদের আসে না, কিন্তু তোমাদের এই আসতে পারে। ওকে, না তোমরা সংজ্ঞাটাও করে নেবে, ঠিক আছে, কারণ তোমাদের কিন্তু এখন 1 নাম্বার থেকে তোমাদের 2 নাম্বারের প্রশ্নও কিন্তু দেওয়া হচ্ছে। নেক্সট দেখো তোমাদের কি না খনিজ অ্যাসিড। না, যে সকল অ্যাসিড খনিজ পদার্থ থেকে উৎপন্ন হয়, যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড, তারপরে সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, এইগুলো হচ্ছে গিয়ে কি না খনিজ
অ্যাসিড। নেক্সট দেখো জৈব অ্যাসিড, তাহলে যে সকল অ্যাসিড জৈব পদার্থ থেকে উৎপন্ন হয় তাকে আমরা বলে থাকি জৈব অ্যাসিড। অত্যন্ত একটি কি কার্বক্সিল বর্গ থাকে। এখানে যদি আমরা জৈব অ্যাসিডের নাম দেখি সেটা হচ্ছে কি না জৈব অ্যাসিড ম্যালিক অ্যাসিড এবং অক্সালিক অ্যাসিড, যেটা হচ্ছে জৈব অ্যাসিড। ওকে, নেক্সট হচ্ছে তীব্রতার উপর যদি আমরা অ্যাসিডকে ভাগ করি সেটা হচ্ছে একটা হচ্ছে তীব্র অ্যাসিড আর একটা হচ্ছে মৃদু অ্যাসিড। তো প্রথমেই আমরা একটু জেনে নিই আগে যে কি না খনিজ অ্যাসিড কোনগুলো, সেটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড, খুব ভালোভাবে মনে রাখবে। এবং জৈব অ্যাসিড কোনগুলো, সেটা হচ্ছে গিয়ে ম্যালিক অ্যাসিড এবং অক্সালিক অ্যাসিড। এবং তীব্রতার ওপর নির্ভর করে অ্যাসিডকে আমরা দুই ভাগে ভাগ করি, সেটা কি না সেটা হচ্ছে তীব্র অ্যাসিড এবং মৃদু অ্যাসিড। তীব্র অ্যাসিড কি না নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড, মৃদু অ্যাসিড কি কার্বনিক অ্যাসিড এবং অ্যাসিটিক অ্যাসিড। ওকে, নেক্সট দেখো না জীবদেহে অ্যাসিডের ভূমিকা কী। না অ্যাসিড জীবদেহে রক্ত মধ্যস্থ পিএইচের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। এছাড়া বিভিন্ন জৈব রাসায়নিক ক্রিয়ায় অংশগ্রহণ করে থাকে। দেহে ক্ষারের মাত্রা বেড়ে গেলে অ্যাসিড বেশি মাত্রায় নিঃসৃত হয়ে ক্ষারকে প্রশমিত করে। অ্যাসিড HCl খাদ্য গ্রহণের পর খাদ্যকে ক্ষুদ্র ক্ষুদ্র কণিকায় ভেঙে হজমে সাহায্য করে। এছাড়া ক্লান্তির পর পেশিকে অক্সিজেনের যোগান দিতে এবং মাইটোকন্ড্রিয়াকে শক্তি যোগাতে আমাদের ল্যাকটিক অ্যাসিড ব্যবহৃত হয়ে থাকে। তাহলে মাইটোকন্ড্রিয়াকে শক্তি যোগাতে কিন্তু ল্যাকটিক অ্যাসিড ব্যবহৃত হয়, এটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। নেক্সট দেখো যেটা নিয়ে জানবো সেটা হচ্ছে কি ক্ষার। ক্ষার কি না জলে দ্রবীভূত যাবতীয় ধাতব মূলকের অক্সাইড এবং হাইড্রো অক্সাইডকে আমরা ক্ষার বলে থাকি। তাহলে জলে দ্রবীভূত যাবতীয় ধাতব মূলকের অক্সাইড ও হাইড্রো অক্সাইডকে আমরা বলে থাকি ক্ষার। ক্ষারের বৈশিষ্ট্য যদি দেখি সেটা কি না ক্ষারীয় দ্রবণ পিচ্ছিল হয়ে থাকে, এটি তড়িৎ পরিবহনে সক্ষম হয়ে থাকে, লাল রঙের লিটমাসকে নীল রঙে পরিণত করে থাকে, সর্বদাই বিয়োজিত হয়ে হাইড্রোক্সিল আয়ন গঠন করে থাকে। ওকে, এখানে দেখো যে সকল ক্ষার অল্প মাত্রায় আয়নিত হয় তাকে আমরা বলি মৃদু ক্ষার। এখানে মৃদু ক্ষারের যদি আমাদের উদাহরণ দিতে বলে তাহলে NH4OH হয়ে যাবে সঠিক অ্যান্সার। আবার যে সকল ক্ষার অধিক মাত্রায় আয়নিত হয় তাকে আমরা বলি তীব্র ক্ষার, যেটা কি না NaOH এবং KOH। ওকে, নেক্সট দেখো জীবদেহে ক্ষারের ভূমিকা। তো ক্ষারের ভূমিকা কি হতে পারে জীবদেহে না দেহে অ্যাসিডের মাত্রা বৃদ্ধি পেলে ক্ষার কি করে তাকে প্রশমিত করে। এছাড়া ক্ষার দেহের বিভিন্ন জৈবিক ক্রিয়া নিয়ন্ত্রণ করে। মানব দেহে রক্ত একটা প্রাকৃতিক বাফার, ঠিক আছে, এই বাফারকে নিয়ন্ত্রণ রাখার জন্য ক্ষারকে প্রয়োজন হয়ে থাকে। এছাড়া বিভিন্ন উৎসেচক যেমন হচ্ছে কি না ট্রিপসিন ক্ষারীয় মাধ্যমে ভালো কাজ করে থাকে। ওকে, নেক্সট দেখো তোমাদের যেটা হচ্ছে সল্ট বা লবণ, SALT সল্ট। কোনো অ্যাসিডের প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু কোনো ধাতু বা ধাতুধর্মী মূলক দ্বারা সম্পূর্ণ বা আংশিক প্রতিস্থাপিত হলে যে যৌগ উৎপন্ন হয় তাকে আমরা বলে থাকি কি তাকে আমরা বলে থাকি লবণ, তাকে আমরা বলে থাকি কি লবণ। ওকে, তো রক্তের যেসব উপাদান রক্তের পিএইচকে অপরিবর্তিত রাখে তাকে আমরা বলে থাকি কি না তাকে আমরা বলে থাকি বাফার বলে থাকি। হিমোগ্লোবিন বাফার আরবিসিতে অবস্থান করে থাকে। ওকে, নেক্সট হচ্ছে নাকি না প্রস্তুতপক্ষে অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ার পরে জল সহ যৌগ প্রস্তুত হয়, তাই হচ্ছে লবণ। তো উপরের বিক্রিয়ার উৎপন্ন NaCl এবং ZnSO4 হচ্ছে লবণ আসলে ক্ষারের ঋণাত্মক অংশে এবং অ্যাসিডের ধনাত্মক অংশে মিলিত হয়েই কিন্তু আমাদের এই লবণ সৃষ্টি হয়ে থাকে। যদি আমরা লবণের প্রকারভেদ দেখতে যাই তাহলে কিন্তু আমরা তিনটি প্রকারভেদ পাই, একটা হচ্ছে প্রশম লবণ, একটা হচ্ছে আম্লিক লবণ বা বাই লবণ, আর একটা হচ্ছে ক্ষারীয় লবণ। এখানে তোমাদের এক্সাম্পলগুলো একটু মনে রাখতে হবে। যদি তোমাদের জিজ্ঞেস করে যে সীমিত লবণ বা প্রশম লবণের উদাহরণ যদি বলে তাহলে HCl থেকে উৎপন্ন NaCl এক প্রকার কি না সীমিত লবণ, ঠিক আছে। আম্লিক বা ক্ষারীয় লবণ কি, আম্লিক বা ক্ষারীয় লবণ হচ্ছে H2SO4
অম্ল থেকে উৎপন্ন NaHCl হচ্ছে গিয়ে এক প্রকার আম্লিক লবণ, এবং ক্ষারীয় লবণ যদি আমরা বলি ক্ষারীয় লেড নাইট্রেট এবং ক্ষারীয় লেড ক্লোরাইড। ওকে, তো জীবদেহে লবণের ভূমিকা কী? জীবদেহে লবণের ভূমিকা কী না, লবণ আমাদের দেহে বিভিন্ন তরলের, বিশেষ করে রক্তের সমতা বজায় রাখতে সাহায্য করে। এই কারণে দেহ থেকে অতিরিক্ত তরল বেরিয়ে গেলে আমাদের লবণ জল পান করতে হয়। দেহে অ্যাসিডের মাত্রা বৃদ্ধি পেলে লবণ তাকে কী করে, লবণ তাকে প্রশমিত করে থাকে। বিভিন্ন প্রকার পেশির সঞ্চালন এবং হৃদস্পন্দন নিয়ন্ত্রণের জন্য লবণ কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ওকে, কোষে গ্যাসের ভূমিকা কী? কোষে গ্যাসের ভূমিকা যদি আমাদের দেখতে হয় তাহলে একটু দেখে নিই যে কোষের প্রোটোপ্লাজমে নাইট্রোজেন একটা বিশেষ উপাদান। শোষণ কার্যের জন্য O2 গ্যাস কোষে প্রবেশ করে এবং জারণ ক্রিয়ায় অংশ নেয়। অপরপক্ষে জারণ ক্রিয়ায় উৎপন্ন CO2 কোষ থেকে মুক্ত হয়। অপরদিকে কী হয়, উদ্ভিদের সবুজ কোষে CO2 খাদ্য সংশ্লেষে অংশ নেয়। ঠিক আছে, খুব একটা ইম্পর্ট্যান্ট নয়, তবে যেটা ইম্পর্ট্যান্ট জিনিস সেটা হচ্ছে জৈব উপাদান। এই জৈব উপাদানের মধ্যে যদি আমরা দেখি ক্ষুদ্র অণুসমূহ, সেটা হচ্ছে সরল শর্করা, অ্যামাইনো অ্যাসিড, ফ্ল্যাটি অ্যাসিড এবং নিউক্লিওটাইড। আর বৃহৎ অণুসমূহে যদি আমরা দেখি জটিল শর্করা, প্রোটিন, লিপিড, ফ্যাট এবং নিউক্লিক অ্যাসিড। শর্করা বা কার্বোহাইড্রেট এখানে কি কোষ মধ্যস্থ অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ জৈব অণু, যা কোষে শক্তি যোগান দিতে বেশি ব্যবহৃত হয়। কার্বন প্লাস হাইড্রেট থেকে কার্বোহাইড্রেট গঠাতির উৎপত্তি। তো উদ্ভিদেরা সালোক সংশ্লেষের মাধ্যমে শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে এবং প্রাণীরা উদ্ভিদ থেকে সেই শর্করা খাদ্য হিসেবে গ্রহণ করে থাকে। নেক্সট দেখো রাসায়নিক গঠন। একটা হচ্ছে কি না কেমিক্যাল স্ট্রাকচার। ওকে, কার্বোহাইড্রেট সাধারণত কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন দ্বারা গঠিত এক প্রকারের জৈব যৌগ। তো কার্বোহাইড্রেট সাধারণত কি না, হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত যদি আমরা 2:1, সাধারণত সংকেত যদি আমরা দেখি যে গ্লুকোজের যদি আমাদের সংকেত বলা হয়, এটা কিন্তু আসে কখনো কখনো C6H12O6, কখনো কখনো অনুপাত ভিন্ন হয়ে থাকে, যেটা হচ্ছে র্যামনোজ। ওকে, C6H12O6 এটা কিন্তু কি না গ্লুকোজের, এবং র্যামনোজের সংকেত হচ্ছে গিয়ে তোমাদের গোলানোর জন্য দিতে পারে C6H12O5। ওকে, নেক্সট দেখো সরল শর্করা কি, শর্করা সরল শর্করা এবং জটিল শর্করা দুভাবে বিভক্ত, গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্লাইকোজ। ঠিক আছে, সরল শর্করা। এই জটিল শর্করা দুভাগে বিভক্ত হয়, একটা হচ্ছে দ্বিশর্করা আর একটা হচ্ছে বহু যৌগিক শর্করা। এখানে যদি আমরা দেখি সেটা কি না দ্বিশর্করা, যেটা হচ্ছে ল্যাকটোজ, মল্টোজ এবং সুক্রোজ, যেটা হচ্ছে কি না দ্বিশর্করা। এবং বহুযৌগিক শর্করা কি শ্বেতসার এবং গ্লাইকোজেন। বহুযৌগিক শর্করা কি না শ্বেতসার এবং গ্লাইকোজেন। এবং দ্বিশর্করা হচ্ছে গিয়ে ল্যাকটোজ, মল্টোজ এবং সুক্রোজ। জীবদেহের অস্তিত্ব রক্ষায় শর্করার ভূমিকা। দেহ গঠন কি না, দৈনিক খাদ্যে প্রায় 70-80% শর্করা থাকে, যা দেহ গঠনে অংশগ্রহণ করে এবং শক্তি সরবরাহ। যদি আমরা দেখি শর্করা দেহে কর্মক্ষমতা বৃদ্ধি এবং তাপশক্তি উৎপাদন করে। 1 গ্রাম শর্করায় যদি আমরা 1 গ্রাম শর্করা জারণে আমরা কি দেখি না 4.1 কিলো ক্যালোরি তাপশক্তি উৎপন্ন হয়। এখানে সঞ্চয় যদি আমরা দেখি সেটা কি হবে না, প্রয়োজনে অতিরিক্ত শর্করা যকৃৎ এবং পেশিতে গ্লাইকোজেন রূপে সঞ্চিত থাকে, যা ভবিষ্যতে আমাদের ব্যবহৃত হয়ে থাকে। নেক্সট দেখো যেটা হচ্ছে প্রোটিন বা আমিষ। কোষের শুষ্ক ওজনের প্রায় যদি আমরা দেখি সেটা হচ্ছে 50% কিন্তু প্রোটিন থাকে। তো কোষীয় গঠনে প্রোটিন কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে থাকে। গ্রিক শব্দ প্রোট্রিওস থেকে প্রোটিন কথাটির উৎপত্তি। ডাচ রসায়নবিদ মাল্ডার প্রোটিন নামকরণ করেছিলেন। রাসায়নিক গঠন না, প্রোটিনের মৌলিক উপাদানগুলি শর্করা পরিমাণ হলো এই যে এই পরিমাণগুলো রয়েছে। এতটাও এটা ইম্পর্ট্যান্ট নয়, তোমাদের মনে রাখার
দরকার নেই, কিন্তু এইখানে তোমাদের এইটা মনে রাখতে হবে যে ডাচ বিজ্ঞানী রসায়নবিদ মাল্ডার প্রোটিনের নামকরণ করেছিলেন। প্রোটিন কথাটি গ্রিক শব্দ প্রোটিওস থেকে এসেছে এবং কোষের শুষ্ক ওজনের প্রায় 50%ই হচ্ছে গিয়ে প্রোটিন। ওকে, ঠিক আছে। নেক্সট দেখো যে এটিপির ভূমিকা কী না, কোষ মধ্যস্থ শোষণ বস্তু গ্লুকোজ উৎসেচকের সাহায্যে জারণের ফলে এটিপি উৎপন্ন হয়ে থাকে। কেবল এটিপির মধ্যেই শক্তি সঞ্চিত থাকতে পারে বলে এটিপিকে আমরা বলে থাকি এনার্জি কারেন্সি। ওকে, এটিপি ভেঙে আমাদের 7.3 কিলো ক্যালোরি শক্তি নির্গত হয়ে থাকে। খুব ইম্পর্ট্যান্ট, এটিপিকে আমরা কি বলে থাকি, এনার্জি কারেন্সি। ওকে, ফ্ল্যাট বা স্নেহ পদার্থ। দেখো জীবদেহে কার্বোহাইড্রেট এবং প্রোটিনের মতো ফ্যাট বা স্নেহ পদার্থও কিন্তু গুরুত্বপূর্ণ। সকল রকম লিপিডকে সাধারণত আমরা কি বলে থাকি, ফ্যাট। তো গ্রিক শব্দ লিপোস এর অর্থ কি না ফ্যাট। ফ্যাট বা স্নেহ জাতীয় পদার্থগুলি জলে অদ্রবণীয়, কিন্তু বেনজিন, ইথার, ক্লোরোফর্ম এ দ্রবণীয়। রাসায়নিক গঠন যেটা হচ্ছে কেমিক্যাল স্ট্রাকচার আসে না খুব একটা, তোমাদের ছেড়ে দাও। কোলেস্টেরল এটা কি না, মানুষের রক্তে অবস্থিত একটা গুরুত্বপূর্ণ স্টেরল, যা প্রতি 100 ml রক্তে স্বাভাবিক পরিমাণ থাকে কত, 150 থেকে 250 মিলিগ্রাম। ওকে, তো অপরিহার্য ফ্যাটি অ্যাসিডের নাম যদি বলে সেটা হচ্ছে কি না লিনোলেইক অ্যাসিড, লিনিক অ্যাসিড এবং লিনোলেইক অ্যাসিড এবং আর্কিডোনিক অ্যাসিড। ওকে, এই জায়গাটা একটু দেখো যে জীবদেহের অস্তিত্ব রক্ষায় লিপিডের কি ভূমিকা রয়েছে। ওকে, জীবদেহের অস্তিত্ব রক্ষায় লিপিডের কি ভূমিকা রয়েছে এটা একটু দেখে নাও, তারপরে আমরা পরের জিনিসটা দেখছি। দেখো তো বলেছে কি না কি শক্তির উৎস। তো প্রাণীদেহে তাপশক্তি উৎপাদনে বিরাট ভূমিকা পালন করে থাকি। 1 গ্রাম ফ্যাট থেকে আমরা 9.03 কিলো ক্যালোরি শক্তি কিন্তু আমরা পেয়ে থাকি। তো খাদ্যভাণ্ডার যদি আমরা দেখি না, প্রাণীদেহে চর্বি এবং মেদ রূপে সঞ্চিত থেকে খাদ্যভাণ্ডার গড়ে তোলে এবং এবং উপবাসকালে শর্করা জাতীয় খাদ্যের অভাব ঘটলে ফ্যাট শক্তির উৎস হিসেবে কাজ করে থাকে। তাপ নিয়ন্ত্রণ, ত্বকের নিচে ফ্যাটি অ্যাসিড দেহের তাপ সংরক্ষণে সহায়তা করে থাকে। দ্রাবক হিসেবে কার্য, ভিটামিন এ ডি ই কে ফ্যাটে দ্রবীভূত হয়ে থাকে। হরমোন উপাদান কি না, কোলেস্টেরল থেকে ইস্ট্রোজেন এবং টেস্টোস্টেরন ইত্যাদি হরমোন ভিটামিন ডি উৎপন্ন হয়ে থাকে। নেক্সট দেখো কি না নিউক্লিক অ্যাসিড, প্রতিটি সজীব কোষের নিউক্লিয়াসে অম্লধর্মী যে পদার্থ জীবের নানান চারিত্রিক বৈশিষ্ট্যের প্রকাশ ঘটায় তাকে এবং অপত্য ও জনুতে এই সকল বৈশিষ্ট্যের উত্তরাধিকার ঘটায় তাকে আমরা বলে থাকি নিউক্লিক অ্যাসিড। ওকে, ডিএনএ এবং আরএনএ নিউক্লিক অ্যাসিড নামেই পরিচিত। ডিএনএ এবং আরএনএ, প্রাণী এবং উদ্ভিদ কোষের ক্রোমাটিন তন্তুর মধ্যে ডিএনএ এবং নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমে কি থাকে আমাদের আরএনএ। খুব ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। প্রাণী এবং উদ্ভিদ কোষের ক্রোমাটিন তন্তুর মধ্যে থাকে ডিএনএ, নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমেই থাকে আরএনএ। অবস্থান জানা হয়ে গেল। এরপরে কয়েকটা সাইটোপ্লাজম অঙ্গাণুতে ডিএনএ অবস্থান করে থাকে, সাইটোপ্লাজম অঙ্গাণুতেও। নেক্সট দেখো তো আমাদের যদি বলি রাসায়নিক গঠন বা কেমিক্যাল স্ট্রাকচার আমরা যদি দেখতে যাই, তাহলে একটা জিনিস আমরা লক্ষ্য করব যে নিউক্লিক অ্যাসিড নিউক্লিওটাইড নামক এক বস্তুর সমন্বয়ে গঠিত বৃহৎ যৌগ। অর্থাৎ নিউক্লিক অ্যাসিড ডিএনএ এবং আরএনএতে নিউক্লিওটাইড এককগুলি একের পর এক রক্ষিত সজ্জায় সংযুক্ত হয়ে দীর্ঘ নিউক্লিওটাইড শৃঙ্খল তৈরি করে। নিউক্লিওটাইড হলো নিউক্লিক অ্যাসিডের একক, খুব ইম্পর্টেন্ট। ওকে, তাহলে নিউক্লিওটাইড কি না, নিউক্লিক অ্যাসিডের একটা একক। প্রতিটি নিউক্লিওটাইড একটা নাইট্রোজেনাস বেস, প্রত্যেকটা প্রোটন শর্করা এবং একটা ফসফরিক অ্যাসিড দিয়ে গঠিত।
জীবদেহের নিউক্লিক অ্যাসিডের ভূমিকা কী? না ডিএনএর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোষের সমস্ত জৈবিক ক্রিয়া নিয়ন্ত্রণ করে থাকে। ডিএনএ জীবের বংশগত বৈশিষ্ট্য পরিবহন করে এবং আরএনএ কোষের প্রোটিন সংশ্লেষে সহায়তা করে থাকে। আরএনএ রাইবোজোম গঠনে অংশ নেয়। নিউক্লিওটাইড ফ্রন্টোজ শর্করা, নাইট্রোজেন বেস এবং ফসফেট সহযোগে গঠিত। কি এটা হচ্ছে দেখো পন্টোজ শর্করা, এটি 5 কার্বনযুক্ত শর্করা। পন্টোজ শর্করা দুই প্রকার, একটা হচ্ছে রাইবোজ শর্করা আর একটা হচ্ছে ডিঅক্সি রাইবোজ শর্করা, যেটা আরএনএর ক্ষেত্রে এবং ডিএনএর ক্ষেত্রে ডিঅক্সি রাইবোজ শর্করা। নাইট্রোজেন বেস আমরা কয়টি দেখি? দুটি দেখতে পাই, একটা হচ্ছে পিউরিন আর একটা হচ্ছে গিয়ে পিরিমিডিন। ওকে, এই পিউরিন আবার আমরা দুই ভাগে ভাগ করি, সেটা কি না অ্যাডিনিন গুয়ানিন, ঠিক আছে, আর পিরিমিডিন 3 ভাগে, যেটা হচ্ছে সাইটোসিন, থাইমিন এবং ইউরাসিল। এগুলো মনে রাখতে হবে তোমাদেরকে। নাইট্রোজেন বেস দুই প্রকার, একটা হচ্ছে পিউরিন, একটা হচ্ছে পিরিমিডিন। আর এই পিউরিনকে আমরা দুই ভাগে ভাগ করি, যেটা হচ্ছে অ্যাডেনিন গুয়ানিন, এবং পিরিমিডিনকে আমরা 3 ভাগে ভাগ করি, সেটা হচ্ছে সাইটোসিন, থাইমিন এবং ইউরাসিল। নেক্সট দেখো না ফসফিউরিক অ্যাসিড ডিএনএ অথবা আরএনএর ক্ষেত্রে একই ধরনের উপাদান 5 রকমের নাইট্রোজেন বেস শর্করা এবং ফসফরিক অ্যাসিডের সঙ্গে যুক্ত হয়ে বিভিন্ন সজ্জায় 5 রকমের নিউক্লিওটাইড গঠন করে। তো নিউক্লিক অ্যাসিডে থাইমিনের সঙ্গে অ্যাডেনিন, গুয়ানিনের সঙ্গে সাইটোসিন এবং অ্যাডেনিনের সঙ্গে ইউরাসিল হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত হয়। যেমন আরএনএতে থাইমিন টির পরিবর্তে কি ইউরাসিল যুক্ত থাকে। নেক্সট দেখো জীবদেহে নিউক্লিওটাইডের ভূমিকা। নিউক্লিওটাইড দ্বারা গঠিত নিউক্লিক অ্যাসিড কি না দুই প্রকার, একটা হচ্ছে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড আর একটা হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। ডিএনএ একটা আর একটা হচ্ছে আরএনএ। ডিএনএ প্রধানত কি না জীবদেহের বংশগত বৈশিষ্ট্যগুলিকে পরস্পরায় কি করে বহন করে থাকে। আর বহন করে বলে ডিএনএকে জিন বলে। আর সুতরাং জিন হলো কি ডিএনএ এমন একটি অংশ যাতে অনেকগুলি নিউক্লিওটাইড সজ্জায় শৃঙ্খলিত থেকে একটা পলিপেপটাইড তৈরি করতে সাহায্য করে। আসলে জিন ক্রোমোজোম মধ্যস্থ নিউক্লিক অ্যাসিড সম্বন্ধিত বংশগতির একক। আরএনএ মুখ্যত প্রোটিন সংশ্লেষে অংশ নিয়ে থাকে। এই ডিএনএ এবং আরএনএর মধ্যে যদি আমরা পার্থক্য দেখতে যাই, তাহলে দেখো ডিএনএ প্রধানত কি না কোষের নিউক্লিয়াসস্থিত ক্রোমোজোম থাকে, আরএনএ প্রধানত কোষের সাইটোপ্লাজমে থাকে। তো ডিএনএতে ডিঅক্সি রাইবোজ শর্করা থাকে, আরএনএতে রাইবোজ শর্করা থাকে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কিন্তু। আর ডিএনএতে 4টি নাইট্রোজেন বেস থাকে, একটা হচ্ছে অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন। আর 4টি নাইট্রোজেন বেস থাকে, যেটা হচ্ছে অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিল। তাহলে দেখো এইখানে প্রত্যেকটা একই রয়েছে, অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন এবং থাইমিন। অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, এখানে থাইমিনের পরিবর্তে কি রয়েছে ইউরাসিল। এটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে, এটা পরীক্ষায় কিন্তু আসি, মোস্ট ইম্পর্ট্যান্ট। এবং ডিএনএ দেখো দ্বিতন্ত্রী পেঁচানো সিঁড়ির মতো, আর এনএ কিন্তু একতন্ত্রী রেখাকার হয়ে থাকে। নেক্সট দেখবো যেটা, সেটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড তোমাদের কিন্তু পরীক্ষায় একবার এসেছিল, খুব গুরুত্বপূর্ণ অ্যামাইনো অ্যাসিড। দেখো জীবদেহের যে কোষীয় অঙ্গাণুগুলো রয়েছে, কোষীয় পদার্থগুলির মধ্যে অত্যন্ত অত্যাবশ্যকীয় পদার্থ হচ্ছে গিয়ে একটা কি না প্রোটিন। আর প্রোটিন হলো একাধিক অ্যামাইনো অ্যাসিডের পলিপেপটাইড শৃঙ্খল, অর্থাৎ একটা পলিপেপটাইড শৃঙ্খলে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড থাকে। এই অ্যামাইনো অ্যাসিড সংখ্যায় তারতম্যে ওপরে প্রোটিনের প্রকৃতি নির্ভর করে। এক কথায় প্রোটিনের গঠনগত একককে আমরা বলে থাকি অ্যামাইনো অ্যাসিড। রাসায়নিক গঠন, অ্যামাইনো অ্যাসিডে কমপক্ষে একটা কার্বক্সিল বর্গ এবং একটা অ্যামাইনো বর্গ। প্রতিটি অ্যামাইনো অ্যাসিড তাদের অণু, পার্শ্বীয় শৃঙ্খল এবং আর ভিন্নতার জন্য বিভিন্ন রকম বৈশিষ্ট্য হয়ে থাকে। অ্যামাইনো অ্যাসিডের মূল সংকেত যদি আমরা দেখি, তাহলে কিন্তু এই সংকেতটা তোমাদেরকে মনে রাখতে হবে। নেক্সট দেখো অ্যামাইনো অ্যাসিডের জীবদেহে যদি আমি ভূমিকা দেখতে যাই, তাহলে অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড,
ওকে, এগুলো এতটাও ইম্পর্ট্যান্ট নয়। সম্পৃক্ত ফ্যাসিলিটিস এখানে কিন্তু তোমাদের যেগুলো মনে রাখতে হবে সেগুলোই আমি একটু, ভিটামিন এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, যেটা হচ্ছে ভিটামিন, এটা দেখে নিই, তারপরেই আমরা আজকের ক্লাসটা শেষ করব। বিজ্ঞানী লুনিন প্রথম লক্ষ্য করেছিলেন যে প্রয়োজনীয় সব রকমের খাদ্য গ্রহণ করা সত্ত্বেও বিশেষ এক খাদ্য উপাদানের অভাবে জীবদেহের স্বাভাবিক বৃদ্ধি এবং পুষ্টি হয় না। বিজ্ঞানী হপকিন্স এই প্রকার খাদ্য উপাদানকে অত্যাবশ্যক সহায়ক খাদ্য উপাদান রূপে অভিহিত করেন। তো 1912 খ্রিস্টাব্দে বিজ্ঞানী কি করেন না কাশ্মীর ফাঙ্ক এই পদার্থকে ভাইটামিন নামে অভিহিত করেছিলেন। ওকে, যেটা আমরা ভিটামিন বলে থাকি। তো যে বিশেষ খাদ্য উপাদান স্বাভাবিক খাদ্যে অল্প পরিমাণে থেকে দেহের স্বাভাবিক পুষ্টি এবং বৃদ্ধিতে সাহায্য করে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, যার অভাবে দেহের বিভিন্ন রোগ লক্ষণ প্রকাশ পায়, তাকে আমরা ভিটামিন বা খাদ্য লবণ বলে থাকি। ওকে, নেক্সট দেখো, ভিটামিনের যদি আমি বৈশিষ্ট্য দেখতে যাই, ভিটামিন প্রধান বৈশিষ্ট্য হলো ভিটামিন এক প্রকার অজৈব অনুঘটক যা বিপাক ক্রিয়ায় এনজাইম রূপে কাজ করে থাকে। ভিটামিন সাধারণত খাদ্যে খুব কম পরিমাণে থাকে। ভিটামিন অন্যান্য খাদ্য উপাদানের তুলনায় জীবদেহে খুব কম পরিমাণে প্রয়োজন হয়ে থাকে। ভিটামিন পরিপাক ক্রিয়ায় নষ্ট হয় না। তারপরে উচ্চ তাপমাত্রায় জারণ ক্রিয়ায়, ঠিক আছে, রন্ধনকালে, তীব্র সূর্যালোকে আর ক্ষারীয় পরিবেশে কোনো ভিটামিন নষ্ট হয় না, তাদের কার্যকারিতা হ্রাস পায়। তো দ্রব্যতা অনুসারে ভিটামিন দুই প্রকার, একটা হচ্ছে জলে দ্রব্য আর একটা হচ্ছে স্নেহ পদার্থ। খুব ইম্পর্ট্যান্ট, যেটা হচ্ছে জলে দ্রব্য দ্বিপান সেটা হচ্ছে বি কমপ্লেক্স এবং সি, আর যেটা হচ্ছে স্নেহ পদার্থে দ্রব্য সেটা হচ্ছে ADEK। ওকে, ভিটামিন দেখো, ভিটামিনের এখানে কিন্তু বিজ্ঞানসম্মত নাম তোমাদের মনে রাখতে হবে, রাসায়নিক নাম যেটা ভিটামিন এর যদি রাসায়নিক নাম বলি সেটা হচ্ছে কি না র্যাটিনল। খুব ইম্পর্ট্যান্ট এই রাসায়নিক নাম তোমাদের কিন্তু মনে রাখতেই হবে, ঠিক আছে। এই ভিটামিন বিটা ক্যারোটিন থেকে মানবদেহে সংশ্লিত হয়। তো মানবদেহে এই ভিটামিনের ভূমিকা যদি আমি দেখি, দেহের সামগ্রিক বৃদ্ধিতে সহায়তা করে, রেটিনার রড কোষে গঠনে সাহায্য করে, ত্বকের স্বাভাবিকতা বজায় রাখে, রোগ লক্ষণ প্রতিরোধ করে। এই ভিটামিনের অভাবে রাতকানা এবং অন্ধত্ব হয়ে থাকে। ভিটামিন ডি যেটা হচ্ছে ক্যালসিফেরল, এই ভিটামিন সূর্যালোকের অতি বেগুনি রশ্মি থেকে ত্বকে সংশ্লিত হয়। মানবদেহে এই ভিটামিনের ভূমিকা কি না, মানবদেহে এই ভিটামিনের ভূমিকা অস্থি দন্ত গঠনে সহায়তা করে, অন্ত্রে সিএ এবং পিএ শোষণে সহায়তা করে, অস্থি ও রক্তে সিএর সমতা বজায় রাখে। এই ভিটামিনের অভাবে ছোটদের রিকেট এবং বড়দের অ্যাস্ট্রিওম্যালিশিয়া রোগ হয়ে থাকে, ঠিক আছে। ভিটামিন ই যেটা হচ্ছে টেকোফেরল কি না, এই ভিটামিন মানবদেহের বন্ধ্যত্ব প্রতিরোধ করে এবং কি না মাতৃস্তনে দুগ্ধক্ষরণ বৃদ্ধি করে থাকে। এছাড়া ভ্রূণের বৃদ্ধিতে সহায়তা করে থাকে, গর্ভপাত প্রতিরোধ করে। এই ভিটামিনের অভাবে এই মায়ের দুধ ক্ষরণ হ্রাস পায় এবং বন্ধ্যত্ব রোগ লক্ষণ প্রকাশ পেয়ে থাকে। তো ভাইটামিন এবং ভিটামিন একই শব্দের ভিন্ন উচ্চারণ। ওকে, কোনো সমস্যা নেই। তাহলে এখানে যেটা আমরা জানলাম যে ভিটামিন এ অভাবে রাতকানা এবং অন্ধত্ব হয়ে থাকে। ভিটামিন ডি যার রাসায়নিক নাম ক্যালসিফেরল, এর অভাবে রিকেট বা অ্যাস্ট্রিওম্যালিশিয়া হয়ে থাকে। ই যেটার রাসায়নিক নাম টেকোফেরল, এখানে কি হয়, এখানে না বন্ধ্যত্ব রোগ লক্ষণ প্রকাশ পায়। ওকে, নেক্সট আমরা যেটা জানবো সেটা হচ্ছে ভিটামিন কে যার রাসায়নিক নাম ফাইলোকুইনিন বা কি না নেপথোকুইনিন। এই ভিটামিন রক্তে প্রোথ্রোবিনের মাত্রা স্বাভাবিক রেখে এবং রক্ত সঞ্চনে সহায়তা করে থাকে, এবং এই ভিটামিনের অভাবে রক্তক্ষরণ বন্ধ হয় না। ওকে, আর একটা হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স, যেটা হচ্ছে এই ভিটামিন অনেকগুলো ভিটামিনের সমষ্টি। যদি আমরা দেখি থাইমিন, রাইবোফ্লোবিন, ঠিক আছে, ভিটামিন বি2,
ওকে, এইগুলো তোমাদের কিন্তু মনে রাখতে হবে। এই ভিটামিন মানবদেহে রক্ত কোষ গঠন, ক্ষুধা বৃদ্ধি, হজম শক্তি বৃদ্ধি, পেলেগ্রা এবং কি না বেরি প্রতিরোধ করে এবং কি না স্নায়ুকোষ সুস্থ রাখে। এই ভিটামিনের অভাবে যদি আমি দেখি সেটা হচ্ছে বেরি, এছাড়া কি না স্টোমাস্টিস, রক্তাল্পতা, পেলেগ্রা প্রভৃতি রোগ হয়ে থাকে। ভিটামিন B5 যেটা হচ্ছে কি না পেলেগ্রা রোগ প্রতিরোধ করে থাকে। পিপি ফ্যাক্টর পেলেগ্রা বা প্রিভেটিভ ফ্যাক্টর বলা হয়ে থাকে। ভিটামিন সি যেটা হচ্ছে কি অ্যাসকর্বিক অ্যাসিড, যেটা হচ্ছে ভিটামিন মানবদেহে মাড়িকে সুস্থ রাখে, রক্তক্ষরণ হ্রাস করে, লোহিত রক্তকণিকা অনুচক্রিকা গঠন করে এবং স্কারভি প্রতিরোধ করে। এই ভিটামিনের অভাবে স্কারভি রোগ এবং রক্তাল্পতা লক্ষণ প্রকাশ পায়। নেক্সট লাস্ট আমাদের যে ক্লাসের আলোচনা সেটা হচ্ছে খনিজ মৌল। খনিজ মৌলের মধ্যে মানবদেহে যে খনিজ মৌলগুলি রয়েছে এগুলো কিন্তু তোমাদেরকে একটু মনে রাখতে হবে। সেটা হচ্ছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, কাজগুলো একটু দেখে নেবে তোমরা। নাইট্রোজেন, ক্যালসিয়াম, ফসফরাস এবং সালফার। ঠিক আছে, ক্যালসিয়ামের কাজ কি, ঠিক আছে, সালফারের কাজ কি একটু বলেই দিই। দেখো, কার্বন কি না এই খনিজ মানবদেহে কোষ গঠন এবং প্রোটোপ্লাজম গঠনের জন্য প্রয়োজন হয়ে থাকে। কার্বনের কাজ বুঝে গেলে। হাইড্রোজেন এই খনিজ মানবদেহের কোষ গঠন তথা প্রোটোপ্লাজম গঠনের জন্য প্রয়োজন হয়ে থাকে। তারপরে অক্সিজেন এই খনিজ কোষের প্রোটোপ্লাজম গঠন এবং খাদ্যবস্তু জারণের জন্য অপরিহার্য। নাইট্রোজেন, তারপরে নাইট্রোজেনটা কি না এই খনিজ বৃদ্ধি, কোষ বিভাজন, বিপাকীয় ক্রিয়া নিয়ন্ত্রণ করে থাকে। অ্যামাইনো অ্যাসিড, তারপরে নিউক্লিক অ্যাসিড, উৎসেচক, এটিপি, ভিটামিন, হরমোন ইত্যাদি সংশ্লেষে অংশগ্রহণ করে থাকে। তারপরে কি না ক্যালসিয়াম কি না ক্যালসিয়াম হচ্ছে কি এই খনিজ স্বাভাবিক বৃদ্ধি, রক্তচঞ্চল, অস্থি দন্ত গঠনে সাহায্য করে থাকে, পেশি সঞ্চালন এবং পেশির উৎপাদনীয় নিয়ন্ত্রণ করে থাকে, হৃৎপিণ্ডের কার্যকারিতা, স্নায়ুর উত্তেজনা বজায় রাখে এবং এই খনিজের অভাবে শিশুদের রিকেট এবং বয়স্কদের অ্যাস্ট্রিওমেলেশিয়া রোগ হয়ে থাকে। ওকে, নেক্সট হচ্ছে ফসফরাস, যেটার অভাবে তোমাদের কি না শিশুদের রিকেট এবং অ্যাস্ট্রিওমেলেশিয়া হয়ে থাকে। এছাড়া তোমাদের যেটা দেখো সেটা হচ্ছে কি সালফার, তোমরা জানো সালফার যেটা চুল, নখ ইত্যাদি গঠন করে থাকে, তাই দেহের বিষক্রিয়া নষ্ট করে থাকে। এছাড়া তোমাদের পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, লোহা, সোডিয়াম এবং আয়োডিন এইগুলো তোমাদের কিন্তু রয়েছে খনিজ মৌল তোমাদের দেহেই, এবং তোমাদের কি কি করে থাকে সেগুলো কিন্তু আমরা জেনে নিলাম। নেক্সট ক্লাস তোমরা শুরু করব সেটা হচ্ছে সেল দিয়ে। খুব ইম্পর্ট্যান্ট ক্লাস, এখান থেকে তোমাদের কিন্তু 100% কিন্তু প্রশ্ন আসবে। ওকে, তোমরা এতদূর পর্যন্ত তোমরা অবশ্যই তোমরা পড়ে নিও এবং তোমাদের যে ইম্পর্ট্যান্ট জিনিসগুলো সেগুলো কিন্তু একবার রিভিশন করে নিও, তাহলে কিন্তু তোমাদের এর পরবর্তীতে পরীক্ষা দিতে কোনো অসুবিধা হবে না, তোমরা কিন্তু ফুল মার্ক পেতে পারবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানিও এবং পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করো।